অপারেশন স্যান্ডস্টর্ম নামটা শুনলেই কেমন একটা হলিউড থ্রিলারের মতো মনে হয়, তাই না? ওয়েল, আজকের এই ডিপ ডাইভ অ্যানালাইসিসে আমরা এমন একটা রিয়েল লাইফ ইন্টেলিজেন্স অপারেশনের ব্যবচ্ছেদ করব যা যে কোনো থ্রিলারকে হার মানাবে। একটা শপথ গ্রহণ অনুষ্ঠান। একবার ভেবে দেখা যাক, এটা সম্পূর্ণ একটা উৎসবের মুহূর্ত। কিন্তু এই অনুষ্ঠানটা কি একটা গোটা দেশকে অস্থিতিশীল করার অস্ত্র হিসেবে ব্যবহার করার ছক কষা হয়েছিল। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক এই অবিশ্বাস্য শ্যাডোওয়্যার বা ছায়াযুদ্ধের ব্লুপ্রিন্টে। গল্পের শুরুটা হয় মাঝরাতে। প্রবীণ ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অর্জুনের ডেস্কে একটা এনক্রিপ্টেড মেসেজ এসে পৌঁছায়। মেসেজটা ছিল ঠিক এরকম: অপারেশন স্যান্ডস্টর্ম, নির্বাচন পরবর্তী অস্থিরশীলতার সময়কাল ৭২ ঘণ্টা। ব্যাস, সাথে সাথে একটা অদৃশ্য টাইম বোমার পিকটিক শব্দ শুরু হয়ে গেল। মেসেজটা একেবারে পরিষ্কার। রাজনৈতিক উত্তাপকে কাজে লাগিয়ে মাত্র ৩ দিনের মধ্যে পুরো দেশটাকে একটা খাদের কিনারায় ঠেলে দেওয়ার ছক চলছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, যাকে বলা হয় ইগনিশন জোন। শুরুতে যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছিল, অনেকেরই মনে হয়েছিল ওটাই বোধহয় মূল টার্গেট। কিন্তু না, ইন্টেলিজেন্স ডেটা ঘাটলে দেখা যায় ওই খুনটা ছিল স্র্যাফ একটা স্ফুলিঙ্গ, মানে একটা ছোট দেশলাইয়ের কাঠি জেলে দেওয়া। বাইরের একটা শক্তির আসল উদ্দেশ্য ছিল ওই স্ফুলিঙ্গটাকে কাজে লাগিয়ে সারা দেশে একটা সাইকোলজিক্যাল খিয়স বা মানসিক বিশৃঙ্খলার দাবানল ছড়িয়ে দেওয়া। টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যাবে প্ল্যানটা কতটা নিখুঁত ছিল। ৭২ ঘণ্টা আগে সেই ইগনিশন পয়েন্ট, তারপর ঠিক ১০ ঘণ্টা আগে ওই এনক্রিপ্টেড সিগন্যালটা ধরা পড়ল, আর সবশেষে শপথ গ্রহণ শুরুর ঠিক আগে মাত্র ৩ মিনিটের একটা কিওস উইন্ডো, মানে একটা বিশাল দেশব্যাপী ধ্বংসযজ্ঞের ছক এসে মিলছে ওই ছোট্ট ৩ মিনিটের একটা বিন্দুতে। এটা কোনোভাবেই কোনো সাধারণ অপরাধীদের কাজ হতে পারে না। ডেটাগুলো যদি আমরা একদম ইম্পার্শিয়ালি বা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় এই হুমকির শেকড় দেশের ভৌগোলিক সীমানার ভেতরে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল মূলত হিজবুত তাহরিরের মতো বাইরের শক্তির ফান্ডিংয়ে চলা একটা ক্রস বর্ডার শ্যাডো অপারেশন। আমাদের ভেতরের রাজনৈতিক ক্ষোভ আর টানাপোড়েন, এগুলোকে তারা একটা পারফেক্ট স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা হিসেবে ব্যবহার করেছিল। এখন সবার মনে হতে পারে তাদের কৌশলটা ঠিক কী ছিল। কৌশলটা ছিল ৩ ধাপের একটা মাস্টার প্ল্যান। প্রথম ধাপে ভিড়ের মধ্যে একটা সাধারণ ড্রোন উড়িয়ে দেওয়া। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার, ড্রোনে কিন্তু কোনো বিস্ফোরক ছিল না। এর কাজ ছিল শুধু সাধারণ মানুষের মনে প্যানিক বা আতঙ্ক তৈরি করা। দ্বিতীয় ধাপ, এই আতঙ্কের ফলে যখন মানুষের মধ্যে দৌড়াদৌড়ি আর পদদলিত হওয়ার মতো অবস্থা তৈরি হবে, তখন সে সুযোগে সিকিউরিটি প্রোটোকল ভেঙে ফেলা। আর তৃতীয় ধাপে আগে থেকে পজিশন নিয়ে থাকা স্নাইপার দিয়ে একেবারে সোজা জাতীয় নেতাদের হত্যা করা। অপারেশনের অন্যতম মূল কারিগর গুপ্তচর জামালের একটা কথা এখানে দারুণভাবে প্রাসঙ্গিক: ভয় একা ছড়ায় না। এই কথাটার গভীরতা একবার চিন্তা করা যাক। এই একটা লাইনের মধ্যেই চক্রান্তকারীদের ডার্ক সাইকোলজি লুকিয়ে আছে। তারা জানত বাইরে থেকে অ্যাটাক করার চেয়ে ওই শপথ গ্রহণের লাখো মানুষের ভিড়টাকে যদি নিজেদের বিরুদ্ধেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, ড্যামেজ হবে কয়েক গুণ বেশি। জনতার ভয়কেই তারা সবচেয়ে বড় অস্ত্র বানাতে চেয়েছিল। কিন্তু এত সব শোনার পর একটা খুব কমন প্রশ্ন মাথার আসা স্বাভাবিক। এমন একটা হাই প্রোফাইল অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সবাই আছেন, সেখানে এলিট অ্যান্টি ড্রোন সিকিউরিটি এড়িয়ে একটা মামুলি কমার্শিয়াল ড্রোন ওড়ানো কিভাবে পসিবল? এটা তো রীতিমতো অসম্ভব একটা ব্যাপার, তাই না? রাইট, আর এখানেই আসে ইনসাইড ম্যানের কনসেপ্ট। এত বড় অপারেশন সফল করতে গেলে সিস্টেমের ভেতরে এমন কাউকে লাগবে যার সিকিউরিটিতে আনলিমিটেড অ্যাক্সেস আছে। অর্জুন ঠিক এই জায়গাটাতেই তার জিনিয়াস লেভেলের অ্যানালাইসিস কাজে লাগান। প্রথমে তদন্তের সুতো গিয়েছিল এক হাই প্রোফাইল মিলিটারি ভেটারেন কর্নেল সেনের দিকে, কিন্তু অর্জুন বুঝতে পারেন সেন আসলে একটা ডিকয় বা টোপ। আসল বিশ্বাসঘাতক বসে আছে একদম চোখের সামনে, সম্পূর্ণ সন্দেহের বাইরে থাকা একজন রাজনৈতিক সমন্বয়কারী, দেবাশিস লাহিড়ী। দেবাশিসের সিকিউরিটি অ্যাক্সেস মেট্রিক্সটা দেখলে রীতিমতো গা শিউরে ওঠে।
শপথ অনুষ্ঠানের বাইপার্টিজান কোঅর্ডিনেশন কমিটির সদস্য হিসাবে তার কাছে সব ছিল, মঞ্চের নিখুঁত সময়সূচি, লাইভ মিডিয়া ফিড এবং সবচেয়ে ভয়াবহ যেটা, অ্যান্টি ড্রোন সিস্টেমের কমান্ড রিলের ডিরেক্ট অ্যাক্সেস। মানে নিজের রাজনৈতিক পজিশনটাকে কাজে লাগিয়ে সে বাইরের শত্রুদের জন্য রীতিমতো সদর দরজাটা খুলে দিয়েছিল। এখন দেবাশিস যে বিশ্বাসঘাতক সেটা তো ক্লিয়ার। স্বাভাবিক লজিক কি বলে, এক্ষুনি গিয়ে ওকে অ্যারেস্ট করা হোক। কিন্তু অর্জুন এখানে একটা বিশাল রিস্ক নিলেন, একটা ভীষণ আনঅর্থোডক্স সিদ্ধান্ত। তিনি বুঝলেন দেবাশিস তো স্রেফ একটা দাবার ঘুঁটি, ওকে এখনই অ্যারেস্ট করলে পুরো শ্যাডো নেটওয়ার্কটা অ্যালার্ট হয়ে যাবে এবং আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তাই ইমিডিয়েট অ্যারেস্টের বদলে তিনি ন্যাশনাল স্টেবিলিটিকে বা জাতীয় স্থিতিশীলতা রক্ষা করাটাকেই সবার আগে রাখলেন। লড়াইটা আসলে তখন দুই রকম অস্ত্রের মধ্যে হচ্ছিল। একদিকে শত্রুপক্ষ, যাদের মূল অস্ত্র হল ভয়, কিয়জ আর লাইভ ব্রডকাস্টের মাধ্যমে সেই প্যানিক সারা দেশে ছড়িয়ে দেওয়া। অন্যদিকে অর্জুনের হাতিয়ার, স্থির বিশ্বাস আর সাইবার টেকনোলজি। চক্রান্তিকারীরা যে জিনিসগুলো দিয়ে গেমটা খেলতে চেয়েছিল, অর্জুন ঠিক করলেন তিনি ওই সেম জিনিসগুলোরই সাইলেন্ট কন্ট্রোল নিয়ে নেবেন। অপারেশনটা ছিল একদম ঘড়ি ধরে এগোনো, নিখুঁত একটা সাইবার স্ট্রাইক। অর্জুনের সাইবার টিম নিঃশব্দে অ্যান্টি ড্রোন সিস্টেম হ্যাক করে ফেলল। তারা সিস্টেমে ফেক ড্রোন সিগন্যাল ইনজেক্ট করল আর আসল কমান্ডগুলো নিজেদের কাছে রিডিরেক্ট করে নিল। সবচেয়ে নার্ভ র্যাকিং ছিল লাস্ট স্টেপটা। ষড়যন্ত্রকারীরা ঘুণাক্ষরেও যেন টের না পায় যে সিস্টেমের কন্ট্রোল অলরেডি তাদের হাতছাড়া হয়ে গেছে। এই সিচুয়েশনটাকে ডিফাইন করার জন্য একটা মারাত্মক লাইন আছে। শিকারকে ধরতে হলে অনেক সময় ট্রিগার কেড়ে নেওয়ার আগে তাকে নিশানা ঠিক করতে দিতে হয়, মানে একেবারে লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করা। এই যন্ত্রণাদায়ক টেনশনটা নেওয়া ছাড়া অর্জুনের কাছে পুরো মাস্টার মাইন্ডদের জালে ফেলার আর কোনো অপশনই ছিল না। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ শপথ অনুষ্ঠান শুরু হলো, আর সেই ক্রিটিক্যাল ৩ মিনিটের উইন্ডো ওপেন হয়ে গেল। ভিআইপি রুমে বসে দেবাশিস তখন ভাবছে, গেম ওভার, আমরা জিতে গেছি। সে চরম আত্মবিশ্বাসের সাথে ড্রোনের ক্লিয়ারেন্স দিয়ে দিল আর স্নাইপার টিমকেও ফাইনাল গোয়াহেড সিগন্যাল পাঠিয়ে দিল। কিন্তু দেবাশিস স্বপ্নেও ভাবেনি এরপর কি হতে চলেছে। আকাশের ড্রোনটা ওড়ার সাথে সাথেই অর্জুনের কন্ট্রোলে থাকা সে হ্যাকড অ্যান্টি ড্রোন সিস্টেম একদম সাইলেন্টলি, কোনো রকম শব্দ ছাড়াই ড্রোনটাকে নিউট্রালাইজ করে দিল। জিরো প্যানিক। ভিড়ের মধ্যে কেউ টেরি পেল না। চোখের পলকে চক্রান্তকারীদের ওই ডেডলি চেন রিয়াকশনের প্ল্যানটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর ঠিক এই মোমেন্টে অর্জুন তার আসল মাস্টার স্ট্রোকটা খেললেন। তিনি গেমের রুলসটাই পাল্টে দিলেন লাইভ কনফেশন স্ট্র্যাটেজির মাধ্যমে। জিনিসটা কি? জিনিসটা হলো ষড়যন্ত্রকারীদের মুখ থেকেই তাদের প্ল্যানটা রিয়েল টাইমে পুরো দেশের মানুষের সামনে ফাঁস করিয়ে দেওয়া। জাতীয় স্থিতিশীলতা ধরে রাখতে গেলে এই র্যাডিক্যাল ট্রান্সপারেন্সিটাই তখন সবচেয়ে জরুরি ছিল। কিভাবে হলো এটা? অর্জুনের টিম সরাসরি ব্রডকাস্ট ফিডটা হাইজ্যাক করে শপথ মঞ্চের বদলে ভিআইপি রুমে সিসিটিভি ফুটেজ ন্যাশনাল টিভিতে লাইভ করে দিল। দেবাশিস যখন বুঝতে পারল তার ড্রোন ফেল করেছে, সে তো রীতিমতো প্যানিক করে চিৎকার করে উঠল, জামাল অ্যাবর্ট করো, আমরা এক্সপোজড। সে টেরই পায়নি যে তার এই ইনসাইডার প্যানিক আর বিদেশি হ্যান্ডলারদের সাথে যোগাযোগের দৃশ্যটা ততক্ষণে সারা দেশের মানুষ টিভিতে লাইভ দেখছে। এর ইম্প্যাক্ট ছিল জাস্ট ম্যাসিভ আর একদম ইনস্ট্যান্ট। মানুষ ভয় পাবার সুযোগই পেল না, কারণ তার আগেই তারা আসল সত্যিটা টিভির পর্দায় দেখে ফেলেছে। ফলে কোনো দাঙ্গা হলো না, ন্যাশনাল স্টেবিলিটি একদম ইনট্যাক্ট রইল। দেবাশিসের রাজনৈতিক দল সাথে সাথে তাকে ছুড়ে ফেলল, আর অন্যদিকে রুফটপে থাকা ওই স্নাইপার টিমটাকেও কমান্ডোরা নিঃশব্দে নিষ্ক্রিয় করে দিল। অ্যারেস্ট হওয়ার পর দেবাশিসের একটা স্টেটমেন্ট আমাদের একটা খুব ডার্ক রিয়ালিটির মুখোমুখি দাঁড় করায়। সে বলেছিল, আমি বুঝতেই পারিনি কখন আমি নিজের দেশটার বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছি। পলিটিক্যাল অ্যাম্বিশন বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, কিভাবে সেটা বিদেশি শক্তির একটা সহজ হাতিয়ারে পরিণত হয়, এটা তারই একটা পারফেক্ট এক্সাম্পল। সো পুরো অপারেশনটার বটম লাইন যদি আমরা টানি, সেটা দাঁড়ায় ঠিক এরকম। চক্রান্তকারীরা চেয়েছিল লাইভ ক্যামেরায় ভয় আর আতঙ্কের সম্প্রচার করতে, কিন্তু অর্জুনের ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি ঠিক তার উল্টোটা করল। তারা লাইভ সম্প্রচার করল একদম খাঁটি সত্যটাকে। এই ঘটনা প্রমাণ করে দিল যে কোনো ইঞ্জিনিয়ার্ড প্যানিক বা সাজানো আতঙ্কের সবচেয়ে বড় অ্যান্টিডোট হল চরম স্বচ্ছতা। সব তো শেষ, তাই না? আমরা হয়তো ভাবছি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। ওয়েল, এখানেই গল্পের টুইস্ট।
শপথ অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হবার পর জামালের ডিক্রিপ্ট করা ডিভাইস থেকে এমন একটা তথ্য পাওয়া গেল যা আক্ষরিক অর্থেই রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। সেখানে ফেজ 3 ফোল্ডারের ভেতরে ভারতের আরও 3টে বড় শহরের নাম মেনশন করা ছিল। মানে একটা চ্যাপ্টার শেষ হলেও এই শ্যাডো নেটওয়ার্কের ব্লুপ্রিন্ট এখনও পুরোপুরি অ্যাক্টিভ। আর এই পয়েন্টটায় আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার বা এই ছায়াযুদ্ধের আসলে কোনো শেষ নেই। যতদিন বর্ডার থাকবে ততদিন বর্ডারের ওপার থেকে এই শ্যাডো গেম চলতেই থাকবে। অপারেশন স্যান্ডস্টর্ম হয়তো আমরা রুখে দিয়েছি, কিন্তু এরপর যখন ছায়ার অন্ধকার থেকে এই ফেজ 3 শুরু হবে, আমরা কি সত্যিই তার জন্য তৈরি থাকব? ব্যাপারটা একটু ভেবে দেখার মতোই। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।